আশ্চর্য ঘটনা ঘটছে। আমাদের ছোট শহরটিতে অসাধারণ ঘটনা ঘটত না, কিন্তু সম্প্রতি সেখানে দস্তুর মতো উত্তেজনার সাড়া পড়ে গিয়েছে। ভৈরব গড়গড়ি ছিলেন তান্ত্রিক। আমাদের বাড়ির কাছেই দুখানা ঘর ভাড়া নিয়ে বাস করতেন। সারা দিন এবং গভীর রাত পর্যন্ত তিনি তার পুজো অর্চনা নিয়েই ব্যস্ত থাকতেন। বেশি লোকের সঙ্গে তার মেলামেশা ছিল না। তবে কি কারণে জানি না, আমার দিকে তিনি কিঞ্চিৎ আকৃষ্ট হয়েছিলেন। মাঝে মাঝে সময় পেলে আমার বাড়িতে এসে গল্প সল্প করতেন। ভৈরবের বয়স 50-এর কাছাকাছি। রং কালো, দেহ শীর্ণ কিন্তু অতি দীর্ঘ। তার চেহারার ভিতরে সবার আগে নজরে পড়ে চোখ দুটো। মনে হতো কোটরের ভিতর থেকে যে দুটো তীক্ষ্ণ চোখ উঁকি মারছে, তারা যেন ভৈরবের নিজের চোখ নয়। কেন এমন মনে হতো তা জানি না, কিন্তু মনে হতো অমন রহস্যময় চোখ আমি আর কোনো মানুষের মধ্যে দেখিনি। খবর পেলুম হঠাৎ ভৈরব মারা পড়েছে। আমি ডাক্তার, খবর পেয়েই দেখতে গেলুম। পরীক্ষা করে বুঝলুম হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হওয়ার ফলেই তার মৃত্যু হয়েছে। তিনি চোখ খুলেই মারা পড়েছেন, সেই দুটি অদ্ভুত চোখ। এখন তারা স্থির বটে, কিন্তু এখনো তেমনি রহস্যময়। স্থিরতা ছাড়া তাদের মধ্যে মৃত্যুর আর কোনো লক্ষণই ছিল না। ভৈরবের আত্মীয় স্বজন কেউ নেই, তিনি একেবারেই একলা থাকতেন। কাজেই সব দাহের ব্যবস্থা করতে হলো পাড়ার লোকেদেরই। সন্ধ্যার সময় জন কয়েক লোক ভৈরবের বাসায় গিয়ে হাজির হলো। যে ঘরে ভৈরবের দেহ ছিল তার দরজায় আমি স্বহস্তে তালা বন্ধ করে দিয়েছিল। এখন গিয়ে দেখি দরজাটা খোলা, তালাটা পড়ে রয়েছে মেঝের উপরে। চোর টোর এসছিল নাকি? তাড়াতাড়ি করে ঘরে ঢুকে হতভম্ব হয়ে গেল। এই একটু আগে আমি নিজে চৌকির উপরে যে মৃতদেহটা পরীক্ষা করে গেছি, সেটা আর সেখানে নেই। ঘরে বাইরে চারিদিকে অনেক খোঁজাখুঁজি করা হলো, মরা পাওয়া গেল না। মরা কিন্তু বেঁচে উঠে ভিতর থেকে বাইরের তালা খুলে বেরিয়ে যায়নি। তবে কেউ লাশ চুরি করেছে? সম্ভব, কিন্তু মরা চুরি করে কার লাভ হবে সেটা আন্দাজ করা গেল না। ব্যাপারটা নিয়ে আমাদের ছোট শহরটি কিছুদিনের জন্য সরগরম হয়ে উঠল। তারপর ভৈরবের কথা আমরা একেবারেই ভুলে গেলুম। নমস্কার, আমি সৈমি ব্যানার্জি। আপনাদের সকলকে নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কোয়েটসেল ফিল্মস রাইটার্স চয়েসে আজ শুনবেন হেমেন্দ্র কুমার রায় রচিত খোদিত জীবন। 3 বছর পরের কথা। দেশে আবার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নানান লোকের হাঁস, মুরগি, ছাগল, বিড়াল, কুকুর, এমনকি গরু, মোষ পর্যন্ত চুরি যেতে লাগলো। পুলিশে খবর দিয়েও কোনো কিনারা হলো না। কারা চুরি করে এবং এত জন্তু জানোয়ার লুকিয়েই বা রাখে কোথায়, কেউ তা আবিষ্কারও করতে পারল না। গৃহস্থরা জ্বালাতন হয়ে উঠল। গরু, মোষ প্রভৃতি যেন মূল্যবান জন্তু, কিন্তু বিড়াল ও দেশি কুকুরও যে অদৃশ্য হচ্ছে, এই বা কিরকম রহস্য? বিড়াল কুকুর নিয়ে চোর করবেটাই বা কি? অনেক মাথা খাটিয়েও এই অদ্ভুত নির্বুদ্ধিতার অর্থ বুঝতে পারলুম না। সেদিন একটু বেশি রাত পর্যন্ত বসে বই পড়ছিল। বাইরে ক্ষীণ চাঁদের আলো অস্পষ্ট। বাগান থেকে শোনা যাচ্ছে একটা বিড়ালের ম্যাও ম্যাও ডাক। খানিক পরেই বিড়ালটা হঠাৎ খুব জোরে আর্তনাদ করেই একেবারে চুপ মেরে গেল। চোরের উৎপাতে মনটা সন্দিগ্ধ হয়েই ছিল। কোথাও ছায়া নড়লেই চোর দেখি। বিড়ালটা তীব্র চিৎকারে চমকে বাইরের দিকে তাকিয়ে মনে হলো একটা মূর্তি দৌড়ে ঝুপসি বটগাছটার তলায় গিয়ে অন্ধকারে গা ঢাকা দিল। ওই কি তবে চোর? নইলে পালাবে কেন? তাড়াতাড়ি ঘরের কোণ থেকে এক গাছা লাঠি তুলে নিয়ে আমিও বেরিয়ে পড়লাম বটগাছের দিকে। এতদিন পরে বোধহয় চোরটাকে ধরতে পেরেছি। বটগাছের তলায় ঘুটঘুটে অন্ধকার, এক জায়গায় কি যেন চকচক করছে। চোরের চোখ নাকি? হাঁকলুম, কে তুমি? সাড়া নেই।
কিন্তু চোখই হোক আর যাই হোক আরো বেশি চকচক করে উঠল। লাঠিগাছা বাড়িয়ে ধরে সাবধানে এগোতে লাগলো। তখনই শুনলুম হিংস্র বন্য জন্তুর মতো কণ্ঠে কার এক ক্রুদ্ধ গর্জন। কে যেন বলে উঠল, আর এগিয়েও না ডাক্তার, শিগগিরই চলে যাও। আমায় চেনে দেখছি। আবার জিজ্ঞাসা করলুম, কে তুমি? আমি ক্ষুধার্ত, আমার অন্য কোনো পরিচয় নেই। তুমি আলোয় বেরিয়ে এসো, আমি তোমাকে দেখতে চাই। আমাকে দেখবার চেষ্টা করো না, আমি হচ্ছি সাক্ষাৎ মৃত্যু। পালিয়ে যাও ডাক্তার, পালিয়ে যাও। আর শোনো, রাত্রি আর কখনো বাইরে বেরিও না, ভয় পাবে, বিপদে পড়বে। আবার ভয় দেখানো হচ্ছে? দাঁড়াও, তোমার চালাকি বার করছি। আমার উচ্চ চিৎকারে চারিধার থেকে লোক ছুটে এলো। সকলেরই মুখে এক প্রশ্ন, ব্যাপার কি? চোর ধরেছি, ওইখানে লুকিয়ে আছে। সকলে চারিদিক থেকে গাছটাকে ঘিরে ফেলল। আলো এলো, কিন্তু গাছের তলায় কেউ নেই। কেবল দূর থেকে ভেসে এলো বিকট এবং সুদীর্ঘ অট্টহাসির শব্দ। সে হাসি যেন ক্ষুধার্ত, শুনে শিউরে উঠতে হয়। কে এই লোক? চোর না অন্য কেউ? ও যা বলল তার অর্থই বা কি? ও ক্ষুধার্ত বলে আত্মপরিচয় দিল কেন? আমাকে রাত্রে পথে বেরোতে মানা করলো কেন? এমনি নানান প্রশ্ন মনের ভিতরে ঘুরে বেড়াতে লাগলো। আবার সব নতুন কাণ্ড। জন্তু চুরি বন্ধ হলো না, তার উপরে মানুষ অদৃশ্য হতে লাগলো। 1 মাসের মধ্যে 5 জন মানুষ অদৃশ্য হয়েছে। প্রত্যেকের ক্ষেত্রেই তারা রাত্রে বাইরে বেরিয়ে আর বাড়িতে আসেনি। আগেই বলেছি, আমাদের ছোট শহরে অসাধারণ ঘটনা ঘটে না। এই নতুন কাণ্ডের জন্য দিকে দিকে জাগলো বিষম বিস্ময় ও ভীষণ আতঙ্কের সাড়া। শহরের পথে পথে সারা রাত ঘুরে বেড়াতে লাগলো দলে দলে পাহারাওয়ালা। সন্ধে হলেই গৃহস্থরা বাড়ির দরজা বন্ধ করে বসে থাকে। দল ভারী না হলে কেউ আর পথে বেরোতে ভরসা করে না। সূর্য অস্ত গেলেই সব দোকানপাট বন্ধ। অবশেষে একদিন একটা অদৃশ্য মানুষের মৃতদেহর খানিকটা পাওয়া গেল। তার দেহের উপরের অংশটা শিয়াল বা অন্য কোনো জানোয়ার খেয়ে গেছে। কেমন করে সে মারা পড়লো তা কেউ আন্দাজ করতে পারল না। তাহলে যারা অদৃশ্য হয়েছে তাদের সবাই মারা পড়েছে হত্যাকারীর হাতে। কিন্তু অমন অকারণ নরহত্যার হেতু কি? যাদের পাওয়া যাচ্ছে না তাদের প্রত্যেকেই নিম্ন শ্রেণীর গরিব লোক। টাকার লোভে কেউ তাদের খুন করেনি। তাদের শত্রু আছে এমন প্রমাণও পাওয়া গেল না। কে এই মহানির্দয় খুনি যে কেবল হত্যার আনন্দে হত্যা করে? ডাক্তার মানুষ, রাতে প্রায় আমাকে রোগী দেখতে যেতে হয়। তবে বেশি দূর যেতে হলে সঙ্গে আজকাল লোক নেই। আজ বাড়ির কাছেই একটা কলেরার রোগী দেখতে যেতে হলো। বেশি দূর নয়, মিনিট 7 হাঁটা পথ। একলাই ফিরছি চাঁদনি রাতে। এতক্ষণ চারিধার ধপধপ করছিল, কিন্তু হঠাৎ মেঘ এসে গ্রাস করলো চাঁদটাকে। বাতাসের জোর ক্রমেই বাড়ছে। বৃষ্টি আসতে দেরি নেই। তাড়াতাড়ি পা চালিয়ে নিল। হাতে নিলুম টর্চটা। এমন অন্ধকার হবে জানলে একলা আসতুম না। ভালোই ভালোই বাড়ি ফিরতে পারলে বাঁচি। পথ একেবারে নির্জন। মফস্বলের এই শহরে চাঁদনি রাতে পথে আলো দেবার ব্যবস্থা নেই। মাঝে মাঝে টর্চ জ্বালতে হচ্ছে। পথ একটা ছোট মাঠে গিয়ে পড়েছি। এই মাঠ পেরোলেই আমাদের পাড়া। মাঠের মাঝখানে একটা পুকুর। সেখানে এসেই মনটা ছাঁত ছাঁত করতে লাগলো। মনে পড়ল অজানা হত্যাকারীর কথা। গাছের ডালপাতায় বাতাসের শব্দ শুনেও চমকে উঠতে লাগলো। আমি বারবার লক্ষ্য করে দেখছি, রাত্রে খোলা জায়গায় ভয় হয় না, কিন্তু যেখানে থাকে জঙ্গল বা গাছপালা, রাত্রির বিভীষিকা যেন সেখানেই গিয়েই বাসা বাঁধে।
গাছে গাছে শোনা যায় যেন অশরীরীদের কানাকানি। আধারে আবছাওয়ায় চলতে থাকে যেন ইহলোকের বিরুদ্ধে পরলোকের ষড়যন্ত্র। মেঘলা রাত, অন্ধকার পৃথিবীর জনশূন্য মাঠ। আচম্বিতে বিরক্ত কণ্ঠস্বর শুনল, ডাক্তার, ডাক্তার, তুমি আবার বেরিয়েছ রাত্রে? বুক কেঁপে উঠল। মুখে বলল, কে? ক্ষুধার্ত, ক্ষুধার্ত, দারুণ ক্ষুধা আমার। মাংস চাই, হাড় চাই, রক্ত চাই। দিতে পারবে তুমি? পারবে না, পারবে না। ভয়াবহ হাসি, ভয়ানক কণ্ঠস্বর। কে এ? পাগল? এ কি মানুষ খুন করে? যেন বোবা হয়ে গেল। ভয় নেই ডাক্তার, আমি তোমার শত্রু নই। তাই তো বারবার তোমাকে সাবধান করে দিচ্ছি, কখনো রাত্রে বেরিও না। কি জানি, যদি আমার ক্ষুধা জাগে, আমার যে বিশ্বগ্রাসী ক্ষুধা। পালাও, শিগগিরই পালাও, পালাও। আতঙ্কের মধ্যেও মনে জাগলো বিষম কৌতূহল। ধা করে দিলুম টর্চটা টিপে। হায় ভগবান, এ কি বিভীষিকার মূর্তি! গাছতলায় হাঁটু গেড়ে বসে আছে যে সেই তান্ত্রিক ভৈরব গড়গড়ি। 3 বছর আগে আমাদেরই সামনে যে মারা পড়েছে এবং যার মরা খুঁজে পাওয়া যায়নি। ভৈরবের মুখময় রক্ত, আর তার সামনের মাটির উপরে পড়ে রয়েছে রক্তাক্ত মৃতদেহ। প্রচণ্ড গর্জন করে ভৈরব 1 লাফ মেরে টর্চের আলোর রেখার বাইরে গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে শুনলুম দ্রুত পদশব্দ। আমিও ঝড়ের বেগে ছুটলুম মাঠের উপর দিয়ে বাড়ির দিকে। শুনছিলেন ক্ষুধিত জীবন, রচনা হেমেন্দ্র কুমার রায়, গল্প পাঠ ও ভৈরব তান্ত্রিকের ভূমিকায় সৌপ্তিক দে। সূত্রধর আমি সৈমি ব্যানার্জি। সাউন্ড ডিজাইন, এডিট ও পর্ব পরিচালনায় সৌপ্তিক দে। পোস্টার ডিজাইনে স্বাগত বাসু। আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসব খুবই শীঘ্রই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।